লাইফ ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি হাঁটু ব্যথা থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন বা আগে থেকে কিভাবে আপনারা হাঁটু ব্যথা হওয়া থেকে মুক্ত থাকতে পারেন এবং হাঁটু ব্যথার কারণ ও তার চিকিৎসা সম্পর্কে ডিটেলস শেয়ার করব। হাঁটু ব্যথা একটি খুব কমন একটি সমস্যা, যা লাইফ টাইমে অনেকেই ভুগে থাকেন। চলুন হাঁটু ব্যথা নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসবো হাঁটু ব্যথার কারণ নিয়ে। হাঁটু ব্যথা হওয়ার অনেক কারণ থাকতে পারে। হাঁটু ব্যথার প্রথম কারণ হিসেবে আমি বলবো সরাসরি আঘাত পাওয়া বা কোনো ধরনের ইনজুরি হওয়া, অথবা পূর্বের কোনো আঘাতের হিস্ট্রি থাকলেও সেক্ষেত্রে হাঁটু ব্যথার তৈরি হতে পারে এবং সেটি দীর্ঘমেয়াদী ব্যথায়ও পরিণত হতে পারে। স্পেশালি স্পোর্টস ইনজুরিতে হাঁটু ব্যথা বা হাঁটুর কোনো সমস্যা তৈরি হওয়া খুব কমন একটি বিষয়। স্পোর্টস ইনজুরি অথবা খেলাধুলায় আঘাতজনিত সমস্যায় হাঁটুর ক্ষেত্রে যেটি সবচাইতে বেশি দেখা যায় সেটি হচ্ছে লিগামেন্ট ইনজুরি অথবা মেনিসকাস ইনজুরি। এছাড়া মাসল পুলও সেক্ষেত্রে হতে পারে। এছাড়া দীর্ঘ সময় বসে থেকে কাজ করলে অথবা হাঁটু ঘুরে গেলেও এই সমস্যা হতে পারে। 2 নম্বরে আমি যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস এবং বাতজনিত অন্যান্য ব্যথা। এটি হাঁটুর একটি খুব কমন একটি বিষয়, যেটি বার্ধক্যজনিত সময়ে এই সমস্যাটি হয়ে থাকে। নর্মালি 40 বছর পার হওয়ার পর থেকেই হাঁটুতে ডিজেনারেটিভ চেঞ্জ বা হাঁটুর ক্ষয়জনিত রোগ শুরু হয়ে থাকে এবং হাঁটুতে দীর্ঘমেয়াদী ব্যথায় রোগীরা ভুগে থাকেন। এরপর যে কারণটি বলবো সেটি অনেকের জন্য একটি বড় সমস্যা, শরীরের অতিরিক্ত ওজন। এই অতিরিক্ত ওজন যখন হাঁটুতে যে পড়ছে তখন শরীরের পুরো লোডটাই হাঁটুকে নিতে হচ্ছে এবং হাঁটুতে দেখা যায় দীর্ঘমেয়াদী অতিরিক্ত চাপ থেকে হাঁটুর ব্যথা তৈরি হতে পারে। এর পাশাপাশি দীর্ঘ সময় যদি কেউ হাঁটু ভাঁজ করে বসে থেকে কোনো ধরনের কাজ করে অথবা দৈনন্দিন জীবনে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে যারা নিচে বসে রান্নাবান্না করেন বা বিভিন্ন ধরনের ঘরের কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু হাঁটুতে লিগামেন্টে আস্তে আস্তে টিয়ার হতে শুরু করে এবং সেখান থেকেও দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথায় পরিণত হতে পারে। এছাড়া সিঁড়িতে অতিরিক্ত ওঠানামার ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সমস্যা হতে থাকে। হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ার ফলে হাঁটুর যে লিগামেন্ট বা জোড়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং সেখান থেকেও ব্যথার তৈরি হতে পারে। এছাড়াও আরেকটি বড় কারণ আছে যেটায় হাঁটু ব্যথা হতে পারে, কিন্তু সেটা যদিও হাঁটুর সমস্যা থেকে না বরঞ্চ অন্য কোনো সমস্যা থেকে হাঁটুর ব্যথা তৈরি হতে পারে। যেমন কোমরে নার্ভজনিত সমস্যা বা ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে কোমরে ব্যথা তৈরি না হয়ে সেটা হাঁটুতে চলে আসতে পারে এবং সেটা হাঁটুতে দীর্ঘমেয়াদী ব্যথায়ও পরিণত হতে পারে। এগুলো ছাড়াও আরও অন্যান্য কারণও থাকতে পারে যেগুলো হাঁটু ব্যথার জন্য দায়ী। চলুন এবার জেনে নিই হাঁটু ব্যথা বা হাঁটু ব্যথার কোনো রোগ হলে কী কী ধরনের সমস্যা তৈরি হতে পারে হাঁটুতে। প্রথমেই যে সমস্যাটি হবে সেটি হচ্ছে ব্যথা। তীব্র ব্যথা হতে পারে এবং হাঁটু নড়াচড়া করতে সেক্ষেত্রে কষ্ট হতে পারে এবং হাঁটুর চারপাশ ফুলে উঠতে পারে। হাঁটুটা গরম হয়ে যেতে পারে এবং যে জায়গাটা ফুলে উঠবে সে জায়গাটা হাত দিয়ে টাচ করলেও জ্বালা পোড়া করা এবং ভেতরে কামড়ানো ধরনের ব্যথা হতে পারে। এবং হাঁটু ব্যথার ক্ষেত্রে যেটা হয়, হাঁটুর ব্যথা রেফার্ড হয়ে বা নিচের দিকে নেমে যেতে পারে, সেটা কাফ মাসল পর্যন্ত বা নিচের মাংসপেশিতেও চলে যেতে পারে। সেক্ষেত্রে পা নাড়াতে রোগীর কষ্ট হতে পারে। পাশাপাশি রোগীর সেই হাঁটুতে দাঁড়াতে বা হাঁটুতে লোড নিতে এবং হাঁটাচলা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এক্ষেত্রে রোগী আরেকটি সমস্যায় ভোগেন, সেটি হচ্ছে পা সোজা করে বিছানায় শুয়ে থাকতে। দেখা যায় রোগী পা সোজা করে শুয়ে থাকতে পারছেন না। হাঁটু ব্যথা এবং অন্যান্য সমস্যার পাশাপাশি দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথার ক্ষেত্রে আরেকটি সমস্যা দেখা দেয়, সেটি হচ্ছে পায়ের মাংসপেশি শুকিয়ে যাওয়া। যে পাটা দীর্ঘদিন যাবৎ ব্যথা থাকে এবং মুভমেন্ট করতে সমস্যা হয় রোগীর, সেটি দেখা যায় ধীরে ধীরে সেই মাংসপেশিগুলো শুকিয়ে আসতে থাকে এবং সেটি দু পা যখন পাশাপাশি রাখা হয় তখন খেয়াল করলে দেখা যাবে যে যে পায়ে ব্যথা
সেই পায়ের মাংসপেশিগুলো অন্য পায়ের তুলনায় অনেকটা শুকিয়ে এসেছে। এক্ষেত্রে সেই পায়ে শক্তিরও সমস্যা তৈরি হয় এবং দুর্বলতা চলে আসে। এছাড়াও হাঁটু ব্যথার রোগীদের আরেকটি খুব কমন সমস্যা হয়ে থাকে, সেটি হচ্ছে হাঁটু ভাঁজ করে নিচে বসার ক্ষেত্রে। তারা এক্ষেত্রে দেখা যায় হাঁটু ভাঁজ করে নিচে বসতে গেলে সেটা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। হাঁটু ব্যথার রোগ নির্ণয়ে ইনভেস্টিগেশন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে এক্স-রেতে হাঁটুর হাড়ের অবস্থা জানা যেতে পারে এবং এমআরআইয়ের মাধ্যমে লিগামেন্ট এবং মেনিসকাসের তথ্য নেওয়া যেতে পারে, এবং সেই সাথে ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেও হাঁটুর রোগের নির্ণয়ে অনেক ভূমিকা রাখে। এর পাশাপাশি ব্লাড টেস্টের মাধ্যমেও বাতের রোগ আছে কি না সেগুলো জানা যেতে পারে এবং অন্যান্য সমস্যার ব্যাপারেও জানা যেতে পারে। চলুন এবার জেনে নিই হাঁটু ব্যথার চিকিৎসা কী কী হতে পারে। শুরুতেই প্রাথমিক চিকিৎসা হিসেবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আইস অথবা গরম শেক ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনারা এটা ব্যবহার করতে পারেন। হাঁটু ব্যথার রোগের চিকিৎসা ফিজিওথেরাপি একটি অনেক বড় ভূমিকা নিয়ে থাকে। শুরু থেকেই যদি হাঁটু ব্যথার রোগে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় এর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং দীর্ঘমেয়াদী ব্যথা থেকেও বাঁচা যায়। এক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে অ্যাসেসমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সারসাইজ দিয়ে থাকবেন। এছাড়া হাঁটুর ব্যথা এবং হাঁটুর উপর অতিরিক্ত চাপ পড়া থেকে বাঁচতে হাঁটুতে ট্যাপিং অথবা ব্রেসিং ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়। এছাড়া হাঁটুর ব্যথা কমানোর পাশাপাশি হাঁটুর মাংসগুলোকে ফ্রি রাখতে এবং জয়েন্টের রেঞ্জটাকে স্বাভাবিক রাখতে ড্রাই নিডলিং নামে বিশেষ একটি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এটি বর্তমান বিশ্বে খুব ভালো একটি টেকনিক, যেটি মাসল ট্রিগার অথবা ট্রিগার পয়েন্ট রিলিজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই চিকিৎসা পদ্ধতি হাঁটুর ব্যথার ক্ষেত্রেও বেশ কার্যকরী। এছাড়া অতিরিক্ত ব্যথার ক্ষেত্রে অ্যানেসাইডস বা ব্যথার ওষুধ সেবন করা যেতে পারে, তবে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ সেবন না করাই ভালো। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। এছাড়া হাঁটুর ব্যথার তীব্রতা অনুসারে আরেকটি কাজ করা হয়ে থাকে, সেটি হচ্ছে জয়েন্ট ইনজেকশন বা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন। তবে এটি প্রয়োগের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।